লাভ বাই দ্য ভিলেন লেখিকা লিজামণি পর্ব ৫৩। শত্রু দেশ ছেড়ে পালিয়েছে বা কোনো সীমান্তে নাম নেই, কোনো ছায়া ও চিহ্ন নেই, পুরো জায়গা মাফিয়া টিম লেগে আছে। আফ্রিকার কোনো জায়গায় ইগোরের চিহ্ন মিলছে না। এই অনিশ্চয়তার ভারে রুমটা যেন সংকুচিত হয়ে এসেছে, আর তার মাঝখানে আরিশ বসে আছে এক অস্থির আগ্নেয়গিরির মতো। চোখ দুটো লালচে হয়ে আছে, টানা জাগরণের ক্লান্তি আর দমন করা ক্রোধে পাতা কাঁপছে, হাতের শিরাগুলো ফুলে উঠেছে, ক্রোধে চেহারা কেমন বিভৎস হয়ে উঠেছে। মাউস, ফোন, মানচিত্র যেটাই ধরে সেটাই মুহূর্তে ফেলে দিচ্ছে, কারণ সেটাই সরাসরি সংযোগের অস্ত্র। ইনফরমার, সীমান্তের লোক, আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক, একের পর এক কল মেসেজ আসছে, কিন্তু প্রতিটা কথোপকথন শেষ হচ্ছে একই শূন্যতায়। সঠিক খবর না পাওয়ায় বিরক্তিতে ফোনটাকে ছুঁড়ে ফেলে দেয়। কাউচের উপর একটা মানচিত্র, আর সেই মানচিত্রে নজর রাখে। নিক দিয়ে গিয়েছে এটা, মানচিত্রটা সে ধরছে, রুট বুঝতে পালানোর পথ, সীমান্তের ফাঁক, বিকল্প রাস্তা, লুকানোর সম্ভাব্য জায়গা। স্ক্রিনের আলোতে তার মুখ কখনো পাথরের মতো কঠিন হয়ে আছে, বারবার ইগোরের লোকেশন বদলাচ্ছে, সিগন্যাল ভাঙছে, ট্র্যাকিং ডেট, এই শব্দগুলো তার মাথার ভেতর পেরেকের মতো ঠুকে যাচ্ছে। ম্যাপ অনুযায়ী বর্তমানে ইগোরের কোনো চিহ্ন আফ্রিকায় নেই। সময়ের ব্যবধানে জানোয়ারটা দেশ ছেড়ে পালিয়েছে। আরিশ দাঁত কটমট করে ম্যাপের দিকে তাকায়, রাগে মাথার রগগুলো যেন ছিঁড়ে যাচ্ছে। নিজেকে সামলাতে না পেরে সামনের কাউচটাকে ফেলে দেয়। বিকট শব্দে ভেঙে চুরমার হয়ে যায় সেটা। কাঁচ ভাঙার শব্দে আতঙ্কে জমে যায় এক রমণী। নাজলি মেঝের দিকে এক পলক তাকিয়ে আরিশের দিকে তাকায়। আরিশ চুলগুলো টেনে বসে আছে। নাজলি নিঃশ্বাস ছেড়ে সামনে এগিয়ে যায়, হাতে তার খাবারের প্লেট। এই মুহূর্তে নাজলি নিজের সব সাহস হারিয়ে ফেলেছে। এই রাগটাকে নাজলি প্রচণ্ড ভয় পায়। কেমন হিংস্র হায়নার মতো হয়ে ওঠে চেহারা। অন্য সময় হলে সব সাহস ঢেলে দিয়ে তর্ক করে, ইচ্ছে করে ভুলভাল কথা বলে রাগিয়ে দেয়, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলতেও কলিজা কাঁপছে। তবুও সাহসটাকে সঞ্চয় করে শান্ত গলায় বলে, কাল রাত থেকে কিছু খাননি, কিছু খেয়ে নিন, না হলে শত্রুর সাথে মোকাবেলা করতে অক্ষম হয়ে যাবেন। আরিশের কানে যেন কথাটা ঢুকলো না, এমনভাবে থ মেরে বসে আছে যেন সেই দুনিয়ায় নেই। নাজলি কপাল কুঁচকায়। সামনের বিভিন্ন ইলেকট্রিক জিনিসপত্র, খাবারটা বেড সাইডে রেখে গলাকে সে বলে, আমি আপনাকে কিছু বলেছি মিস্টার আরিশ, খাবারটা খেয়ে নিন। আরিশ আচমকা নাজলির দিকে তাকালো। নাজলি ভয়ে শিউরে ওঠে। এমন অদ্ভুত ভয়ঙ্কর দেখাচ্ছে কেন লোকটাকে? কোথায় ছিল এতদিন এই পৈশাসিক রূপ? চোখগুলো থেকে যেন রক্ত পড়ছে। নাজলি শুকনো ঢোক গিলে কাপা গলায় বলে, খেয়ে নিন। আরিশের চিবুক শক্ত হয়ে আসে। তোমার এত ক্ষুধা লাগলে খেয়ে নাও, আমাকে ডিস্টার্ব না করে বের হও রুম থেকে। আই ডোন্ট ওয়ান্ট টু সি এনিওয়ান হেয়ার রাইট নাও। নাজলির মনটা বেশিয়ে ওঠে, প্লেট হাতে তুলে বলে, ডাইরেক্ট বলে দিন তোমাকে চোখের সামনে দেখতে চাচ্ছি না। আরিশের বাজ পাখির মতো বজ্রকণ্ঠ, বের হতে বলেছি আমি, কাজের সময় ডিস্টার্ব আমি পছন্দ করি না। নাজলি জেদি গলায় বলে, কাজ তো পরেও করতে পারবেন, খাবারটা খেয়ে নিন। আরিশ বসা থেকে উঠে নাজলির হাত ধরে চোখে চোখ রেখে বলে, আমার কলিজার টুকরোকে হারিয়েছি আমি, আমার বোনটাকে ওই কুত্তার বাচ্চা এত যন্ত্রণা দিয়েছে, এই বাইনচোদরা না মারা অবধি আমার গলা দিয়ে একটা দানাও ঢুকবে না। মাফিয়াদের আবেগী হতে নেই, তাদের হৃদয় থাকে পাথরের থেকেও শক্ত। ভাঙতে ভাঙতে তারা এমনভাবে গড়ে ওঠে যে বাস্তবতার কোনো কাহিনী তাদের হৃদয়কে ছুঁতে পারে না। লাস্ট কেঁদেছি 8 বছর বয়সে নিজের মায়ের মৃত্যুতে, আর আজ সেই কঠিন মানবটা চোখে পানি ফেলছে নিজের বোনের মৃত্যুতে। আইডিয়া করো এই মেয়েটা আমার জীবনে কোন অংশ ছিল? তাই বাড়াবাড়ি না করে সামনে এসো না আর। কোথাকার রাগ কোথায় গিয়ে পড়বে জানা নেই, সাবধান করে দিচ্ছি। নাজলি চোখের দৃষ্টি নামিয়ে ফেলে, তার নিজের হৃদয়ও হাহাকার করছে। মেয়েটাকে প্রচুর আপন মনে হতো। মেহেরের ভাগ্য নিয়ে নাজলি অবাক হয়, কতটা ভাগ্যবতী হলে এমন ভাই পায়। আরিশ রাগের উত্তাপে নাজলিকে এক ঝাটকায় ছেড়ে দেয়। নাজলি নিজেকে সামলাতে পারেনি, ভাঙা কাচের ওপর পা রাখে, সাথে সাথে কাচের কণা গেঁথে যায় নরম মাংসে। নাজলির মনে হচ্ছিল দুনিয়াটা বুঝি ঘুরে আসছে। ব্যথায় চিৎকার দিয়ে পা ধরে সাথে সাথে বসে পড়ে। আরিশ সেদিকে তাকাতে ভ্রু সোজা হয়ে আসে। মেঝেতে রক্ত দেখতে পেয়ে সাথে সাথে পা জগলে তুলে নেয়। নাজলি এখনো কেঁদেই যাচ্ছে। আরিশ বিছানার ওপর বসিয়ে দিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে আসে। নাজলির পাখানা নিজের উরুর ওপর রাখে। অনেক বড় একটা কাচের টুকরো ঢুকে গিয়েছে। আরিশ নাজলির কান্নারত মুখের দিকে তাকায়, অবাক হয়ে বলে, কাঁদছো কেন বাচ্চাদের মতো? ব্যথার মধ্যে এমন বাক্য কানে যেতেই কান্না থেমে যায়।
ব্যথা পেয়েছে বলেই তো কাঁদছে, তাই বলে সরাসরি এই প্রশ্ন করবে? নাজলিকে চুপ থাকতে দেখে আরিশ গম্ভীর গলায় বলে, কাজটা বের করতে হবে। নাজলির চোখ বড় বড় হয়ে যায়, ভয়ে লাফিয়ে ওঠে। পা উড়ুর উপর থেকে উঠিয়ে নিতে চাইলে আরিশ শক্তভাবে চেপে ধরে। নাজলি মাথা নাড়িয়ে অস্থির গলায় বলে, না না, আমি কাজ বের করব না, প্লিজ আমায় পা ছেড়ে দিন। নাজলির বাচ্চামো দেখে আরিশ কপাল কুঁচকে ফেলে। এইটুকু সাহস নিয়ে মেয়েটা এভাবে তর্ক করে। আরিশ ভ্রু নাচিয়ে বলে, কাজ বের করবে না এটা? নাজলি মাথা দিয়ে না করে বলে, দরকার নেই, থাকুক। এটাকে পেলে পুষে বড় করবে। না, পা ছাড়ুন আমার। আরিশ ছাড়ল না, নাজলির পায়ে স্পর্শ করে বলে, এই ভাঙা পা নিয়ে বাসর করবে কিভাবে আমার সাথে? নাজলি ছটফট গলায় বলে, বাসর করতে পায়ের কাজ কি? নিজে বলে নিজে হতভম্ব হয়ে যায়। আরিশ ঠোঁট কামড়ে ধরে, চোখ ছোট ছোট করে তাকায়। নাজলি ঠোঁট ভিজিয়ে বলে, বাসরের কথা উঠছে কোথা থেকে? এইসব কথা কেন বলছেন? আরিশের সোজা উত্তর, করব তাই। কাল শত্রুপক্ষকে আদর যত্ন করার জন্য কানাডায় যাব। প্রতিবারের মতো আমি নিক আর অধিরাজ শত্রুর সামনে গিয়ে দাঁড়াবো। এতে বোমা হামলায় মরেও যেতে পারি, তার আগে তোমার সাথে বাসরটা করে যেতে চাই। নাজলির বুকটা ধক করে ওঠে। বোমা হামলা মানে? আরিশ পায়ের দিকে তাকিয়ে বলে, মিসাইলও ছুড়ে দিতে পারে, মরে গেলে আফসোস থাকবে একটা ভার্জিন মেয়েকে রেখে মরে গিয়েছি। এক বছরে যদি 3-4টা বাচ্চা কাচ্চা হয়ে যায় তবে ওদের দেখে রেখো, তোমার কষ্ট করতে হবে না। আচমকায় নাজলি চেঁচিয়ে ওঠে, নিজের সর্বশক্তি দিয়ে খামচে ধরে আরিশের চুল। আরিশ মৃদু হাসল। কাচের কিছু অংশ তার আঙুলে সামান্য আঁচড় কাটে। কাজটা বের করে আলাদা জায়গায় রাখে। নাজলি এখনো কেঁদে যাচ্ছে। আরিশের চুল এখনো শক্ত করে ধরে আছে। আরিশ তুলো দিয়ে রক্ত পরিষ্কার করতে করতে বলে, আমাকে টাক বানিয়ে প্রতিশোধ তুলতে চাইছো? চুল ছাড়ো আমার। ছাড়ার আগে নাজলি আরো শক্তভাবে টেনে দেয়। আরিশ কোনো রিয়াকশন দেখালো না, তুলোয় রক্তের দিকে তাকিয়ে বলে, রক্তগুলো কেমন ডাইনির রক্তের মতো দেখা যাচ্ছে। অবশ্য সামনে বসে থাকা ব্যক্তিটা রক্তচোষা ডাইনির থেকে কম নয়। নাজলি কটমট করে তাকায়, আপনার মতো খারাপ লোক আমি দুটো দেখিনি। ক্রিমিনাল লিডার আরিশ ইলহাম এক পিস হয়ে জন্মেছে, 2 পিস পাবে কোথায় তুমি? এ বাড়িতে কী করছো তার উত্তর দাও। এইটা বলো না প্রতিসেবা করার জন্য থেকে গেছি। নাজলে এটার ভয়ই পাচ্ছিল, লোকটা এই সুযোগে আবার অপমান না করে দেয়। সত্যি কি প্রতিসেবা করার জন্য থেকেছে? হয়তো তাই। পুরো বাড়ি খালি একদম। বৃদ্ধ লোকটা এখনো জন্ম মৃত্যুর লড়াই করছে। বাড়িতে কোনো মেইড নেই, যদি কিছুর প্রয়োজন পড়ে সেজন্যই তো থেকে যাওয়া। নাজলি চুল ঠিক করে বলে, রাস্তায় মরে পড়ে থাকলেও দেখতে যাব না, সেখানে সেবা করাটা অনেক দূর। আর এখানে থেকেছি, এটা আমার মর্জি। এটা মেহেরের বাড়ি, ভাবলাম পুরো বাড়িটা দেখবো, তাই থেকে যাওয়া। আরিশ নিঃশ্বাস টানে। নাজলি কথা বলছে আর ঠোঁটের পাশে ডিম্পল পড়ছে। গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুইটা নড়ছে বারবার। আরিশ ঠোঁট কামড়ে ধরে নিজের। নাজলির দিকে ঝুঁকে গম্ভীর গলায় বলে, তোমার ঠোঁটে আমার রক্ত লেগে আছে, খবরদার রক্ত চুষা ডাইনির মতো রক্তটা চুষে নেবে না। এমনিতেই রক্ত কম আমার শরীরে, আমার রক্ত আমাকে দাও। নাজলি সামান্য পিছিয়ে গিয়ে বলে, কী সব অদ্ভুত কথা বলছেন, পা কেটেছে আমার, আপনার রক্ত আসবে কোথা থেকে? আরিশ নিজের আঙুল দেখায়। নাজলি সেদিকে তাকিয়ে আরো অবাক হয়, এত বড় ক্ষত কখন হলো? নাজলি ঠোঁট নাড়াতেই আরিশ আঙুল দিয়ে আটকে দেয়। চোখে চোখ রেখে বলে, নড়ো না। নাজলি বোকার মতো তাকিয়ে থাকে। আরিশ নাজলির ওষ্ঠের একপাশে নিজের ওষ্ঠ ছোঁয়ায়। সাথে সাথে নাজলি চোখ বন্ধ করে ফেলে। আরিশ হাসলো সামান্য। আচমকা পুরো ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে আসে। দুজনেই চোখ বন্ধ করে ফেলে। এক প্রাপ্তবয়স্ক পুরুষের স্পর্শে ঘায়েল হয়ে ওঠে রমণী। শক্ত করে খামচে ধরে আরিশের শার্ট। আরিশ ঠোঁট ছেড়ে গলায় নেমে আসে। জামার ফিতে হাত রাখতে নাজলি শিউরে ওঠে। আরিশ নাজলির মুখের দিকে তাকায়, ঠোঁট চোখের পাতা কাঁপছে। আরিশ বাঁকা হেসে সরে আসে। দুই ঠোঁটের সাহায্যে শীষ বাজিয়ে বলে, এমনভাবে চোখ মুখের রিয়াকশন দিচ্ছে যেন অন্য কিছু করেছি, নিজের শরীরের রক্তটুকু শুষে নিয়েছি জাস্ট। নাজলি আচমকায় চোখ খুলে ফেলে। আরিশের বক্র হাসিতে শরীরে আগুন ধরে যায়। বিছানা থেকে বালিশ নিয়ে আরিশের উদ্দেশ্যে ছুঁড়ে ফেলার আগে আরিশ ওয়াশরুমে চলে যায়। নাজলির পুরো শরীর রাগে কাঁপছে। তানভি একটা কেবিনের সামনে বসে আছে। আরিশ ছিল কিছুক্ষণ আগে পর্যন্ত। দাদামশাই এখন বিপদমুক্ত, তবে এখনও তার জ্ঞান ফেরেনি। কান্নার বেগে তানভীর চোখ ফুলে উঠেছে, নাক মুখ কেমন লাল বর্ণ ধারণ করেছে। প্রেয়সীর বিধ্বস্ত অবস্থা দেখে নিঃশ্বাস ফেলে। মেহেরকে প্রচুর ভালোবাসত মেয়েটা। মেহেরের বয়স যখন 13, ঠিক তখন থেকেই তানভি তাকে পড়ানো শুরু করে।
একজন টিচার কম বড় বোন হয়ে ওঠে আর সব থেকে বিশ্বস্ত বন্ধু। অধিরাজ প্রেয়সীর পাশে বসে তার হাতটা ধরে, এরপর নরম গলায় বলে, কিছু খেয়ে নিবে চলো। তানভি অধিরাজের দিকে তাকায়, চোখে পানি টলমল করছে, ঠোঁট ভেঙে আসে আবারও। অধিরাজকে জড়িয়ে ধরে ফুঁফিয়ে ওঠে, মেহের আমাকে ছেড়ে কিভাবে চলে যেতে পারলো রাজ? ও তো আমাকে প্রচুর ভালোবাসতো। এই মেয়েটার স্মৃতি আমি কিছুতেই ভুলতে পারছি না। প্রচুর যন্ত্রণা হচ্ছে বুকে, আমার বুকের যন্ত্রণা সামান্য কমিয়ে দাও। অধিরাজ তানভীর কপালে চুমু খায়, মাথায় হাত বুলিয়ে বলে, মেহেরের জন্য গর্ব হয় তানভি। আমাদের মেহের এত সাহসী জানতামই না। শত্রুদের কালো হাত থেকে বাঁচতে আগেই নিজেকে শেষ করে দিয়েছে। মেহের যদি রেপ হতো তখন সহ্য করতে পারতে? এটা কল্পনা করতে গেলেই কলিজা ছিঁড়ে যায়। এই কুত্তার বাচ্চাগুলোকে কবে শাস্তি দিবে? অধিরাজ নাজলির চুল ঠিক করে দিয়ে বলে, কাল কানাডায় যাচ্ছি, গোপন সূত্র অনুযায়ী প্রাইভেট জেটের সাহায্যে কানাডায় চলে গিয়েছে। আমরা কাল যাব সেখানে। তানভি মাথা তুলে বলে, কে কে যাবে? আমি, বস আর আরিশ স্যার। তানভি মলিন মুখে বলে, নিশ্চয়ই প্রচুর সংঘর্ষ হবে। অধিরাজ হালকা হেসে বলে, সেটা তো হবেই, সংঘর্ষ ছাড়া কি যুদ্ধ হয়? তানভি অস্থির গলায় বলে, কথা দাও নিজের খেয়াল রাখবে, একদম সুস্থ সবল হয়ে সামনে দাঁড়াবে। অধিরাজ গম্ভীর নিঃশ্বাস ফেলে, শত্রু শত্রু যখন সংঘর্ষ হয় তখন সেটা জীবন মৃত্যুর খেলা। কতবার যে মৃত্যুর পথ থেকে ফিরেছে তার হিসেব নেই। এইবার অক্ষত ফিরতে পারবে কি না কীভাবে শিওর হবে সে? তবুও পেয়েশির মন রক্ষার্থে বলে, ঠিক আছে। তানভি খুশি হলো, অধিরাজের মুখে মাথা রেখে বলে, এইবার এসে আমাকে বিয়ে করবে, বউ বানাবে তোমার, এই দূরত্ব মিটাতে চাই। সমুদ্র দ্বীপের মাঝখানে সেই আইল্যান্ডটা দাঁড়িয়ে আছে, একা ও বিচ্ছিন্ন। চারপাশে ঢেউগুলো সেখানে আছড়ে পড়ছে। আইল্যান্ডের বুক চিরে উঠে দাঁড়িয়েছে কালো লাল রঙের গ্লাস মিনারটি। কালোটা নিঃশ্বাসের মতো ঘন, আর লালটা জমাট রক্তের আভা নিয়ে ভেতর থেকে জ্বলে উঠছে। এই গাছ মোটেও স্বচ্ছ গাছের মতো নয়। এটা মূলত আলো গিলে খায়, তারপর বিকৃত করে ছায়া হয়ে ফিরিয়ে দেয়। রাত প্রায় 3টার কাছাকাছি। এই সময়টায় অন্ধকার আর নীরবতা একসাথে ভার হয়ে নেমে আসে। ঘড়ির কাঁটা ধীরগতিতে এগোয়, প্রতিটা টিক শব্দ শূন্যতার বুকে লোহার খাঁচা বসায়। শহর আলো নিথর হয়ে পড়ে। চারপাশে গাছের বডিগার্ডের ছায়াগুলো লম্বা ও বিকৃতি হয়ে দেয়ালে লেপ্টে আছে। সেই মিনারের একটা কক্ষ থেকে ভেসে আসছে ঘন নিঃশ্বাসের শব্দ। ডিভানের উপর শুয়ে আছে এক অপরূপ সুন্দরী রমণী, যার উজ্জ্বলতা অন্ধকারও চকচক করছে। অ্যানি অস্বস্তিতে ঘুমের মধ্যেই নড়ে ওঠে, মনে হচ্ছে কে যেন পুরো শরীর পেঁচিয়ে ধরে আছে। অ্যানি ঘুমের মধ্যেই ছটফট করে ওঠে, ঘুমের মধ্যেই বুকে ভারী কিছু অনুভব করলো। কারোর গরম নিঃশ্বাস অনুভব করতেই চট করে চোখ মেলে তাকায়। আতঙ্কে শ্বাস ফেলতে পারছে না, ভয়ে কোনো রকম নিজের বুকের দিকে তাকায়। নিকের ঘুমন্ত চেহারা দেখে অস্বস্তির নিঃশ্বাস ফেলে। নিক তার বুকের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে আছে ভাবতেই আরো ছটফট করে ওঠে। এই লোকটা তাকে রুম থেকে বের করে দিয়েছিল, তাহলে এখানে কি করছে? অ্যানি প্রচুর পরিমাণে অবাক হয়ে যায়। নিকের মুখটা সে ভালোভাবে দেখতে পাচ্ছে না। অ্যানি কপালে হাত রেখে নিঃশ্বাস ফেলে। জ্বরের তীব্রতা এখন একটু কমেছে। অ্যানির নড়াচড়ায় নিক ডিপ আওয়াজে বলে, ব্লাড রোজ, নড়ো না। অ্যানি ভ্রু নাচায়, লোকটার কি ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে? যদি হাঁটার অভ্যাস না থাকতো তবে এখানে কেন এসেছে? অ্যানির স্পষ্ট মনে আছে কিভাবে রাগ দেখিয়ে বের করে দিয়েছে ঘর থেকে। তবে এখন এখানে কি? অ্যানি শক্ত গলায় বলে, এখানে কি আপনার? উঠে নিজের রুমে যান। নিক চোখ বন্ধ করে উচ্চারণ করে, স্ত্রী হওয়ার প্রথম দায়িত্ব কি জানো? স্বামী অসুস্থ হলে তার মাথার পাশে বসে সেবা করা। এসব শিক্ষা অর্জন করনি? শব্দগুলো অ্যানির কানে ঢুকতেই সে মুহূর্তে হতভম্ব হয়ে যায়। মানুষ কতটা নিচে নামতে পারে তারও তো একটা সীমা থাকা দরকার। তাদের মধ্যকার স্বামী স্ত্রীর সম্পর্ককে এভাবে একপেশে আদেশে নামিয়ে আনা মানে শুধু এই সম্পর্কেই নয়, হাজারটা মানবিক সম্পর্ককে অপমান করা। অ্যানি না মানলেও তবু তো সেবা করতে গিয়েছিল, অথচ লোকটা হঠাৎ রাগে ফেটে পড়ে তাকে ঘর থেকে বের করে দিল। সেই রাতটা ছিল নিঃশব্দ লাঞ্ছনার মতো। শতবার সে রুমের দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে, হাত উঠেছে, নামিয়ে এনেছে, যে তার আত্মসম্মান মিলিয়ে তার কণ্ঠটা পাথরের মতো ভারী হয়েছিল। ডাক দেওয়ার শক্তিটুকু পায়নি। কিছু সময়ের জন্য ডিভানে বসতেই চোখ লেগে আসে। অজান্তেই যে মানুষটার জন্য পুরো রাত জেগে কাটিয়েছে, আজ তাকে শিক্ষা নিয়ে প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে। রাগে আনি চল শক্ত হয়ে ওঠে। সে চায় নিকের মাথাটা নিজের দিক থেকে সরিয়ে দিতে। এই দম বন্ধ করা উপস্থিতি আর সহ্য হচ্ছে না।
নিক হঠাৎ তার হাতটা শক্ত করে চেপে ধরে। অ্যানি আচমকা তাকায় তার দিকে। এই লোকটার চোখে কোনো স্বাভাবিকতা নেই। মর্জিটা কেমন অসুস্থ, দৃষ্টি উন্মাদ, আচরণ অনিয়ন্ত্রিত। বর্তমানে মানুষ নয়, কেমন যেন বিকৃত এক অধিকারবোধ দাঁড়িয়ে আছে সামনে। অ্যানি ঠোঁট ভিজিয়ে দাঁতে দাঁত চেপে বলে, গ্যাংস্টার বসের তাহলে কারো সেবারও প্রয়োজন পড়ে? আমি তো ভেবেছিলাম শরীরে ক্ষত নিয়ে যে ব্যক্তি দিব্যি হাঁটাচলা করতে পারে তার শরীরে সামান্য চাবুকের আঘাত কিছুই না, কিন্তু সেটাকে ভুল প্রমাণ করে দিয়ে অসুস্থ বানিয়ে দিল আপনাকে। আঘাত আমি করেছি, সেবাটাও আমি করব, এমন প্রত্যাশা করেন কিভাবে? নিক অদ্ভুতভাবে গা কাঁপিয়ে হাসলো। অ্যানির ঠোঁট দুইটা আঙুলের সাহায্যে চেপে ধরে বলে, আমি রেগে গেলে কি করি জানো? তাকে এমন শাস্তি দেই যে অন্য কারোর রুহু পর্যন্ত কাঁপিয়ে তোলে। তোমাকে কি শাস্তি দেওয়া যায় বলো তো? নিককে কেমন অস্বাভাবিক লাগছে, হাসতে হাসতে খুন করে ফেলা বিকৃত মস্তিষ্কের সাইকোপ্যাথের মতো লাগছে। অ্যানির ঠোঁট দুইটা চেপে ধরে আছে, ফলে সে কথাও বলতে পারছে না। নিকের হাতের বাঁধন ধীরে ধীরে শক্ত হতে থাকে। বাম হাতটা চলে যায় অ্যানির গলার মধ্যে, হুট করে চেপে ধরে নিজের শক্তি দিয়ে। আচমকা এমন হওয়াতে অ্যানি ছটফট করে ওঠে। নিক ঠোঁট কামড়ে ধরল নিজের, হিংস্র চোখ দুইটা দিয়ে অ্যানির দিকে তাকায়। রাগে কাঁপছে তার শরীর, বদ্ধ রুমে গর্জন করে ওঠে, কি প্রত্যাশা করব বোনের সাথে দেখা হলে কিভাবে পরপুরুষের খবর নিবি সেটা? তোকে তো রুম থেকে বের করে দিয়েছিলাম, শুক্রিয়া কর এখনো যে মাটির নিচে পুঁতে দিয়ে আসেনি, বান্দির বাচ্চা। অ্যানি তাকাতে পর্যন্ত পারছে না, সে ভেবে পাচ্ছে না লোকটা শুনলো কিভাবে। তার জানা মতে তখন এই লোক সেখানে উপস্থিত ছিল না, তাহলে নাবিদ ভাইয়ের খবরের ব্যাপারটা কিভাবে জেনেছে? অ্যানি অবিশ্বাস কণ্ঠে বলে, রুমে তো আমি আর নাজলি আপা একা ছিলাম, আপনি জানলেন কিভাবে এত কিছু? সত্যি করে বলবেন কি লাগিয়ে রেখেছেন আমাকে কেন্দ্র করে? নিক আবারও শক্তভাবে নিজের ঠোঁট কামড়ে ধরে নিজের। রাগে উন্মাদ লাগছে নিজেকে, বহু কষ্টে রাত থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখছে, কিন্তু এই মুহূর্তে রাগটাকে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না। নিকের ঘন ঘন নিঃশ্বাসের শব্দে দেয়ালগুলো যেন কেঁপে উঠছে। গলায় রাখা হাতের বাঁধন ধীরে ধীরে আরো শক্ত হতে থাকে। অ্যানির চোখ দুইটা উল্টে আসতে যেন, চোখ দুটো ধীরে ধীরে অসাড় হয়ে আসে, আতঙ্ক জমে ওঠে দৃষ্টিতে। শরীর ছটফট করে ওঠে মুক্তির খোঁজে, সময়টা তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ে পানি, এটা অসহায়তার নিঃশব্দ স্বীকারোক্তি। নিকের কপালে রগগুলো ফুলে ওঠে, মুখের প্রতিটা পেশি টান টান হয়ে আছে। নিকের চোখ দুইটা এখন আর মানুষের দৃষ্টি নেই, আছে শুধু বিকৃত অধিকারবোধ আর নিয়ন্ত্রণের নেশা। রাগে দাঁত পিষে বলে, বেবি গার্ল, সব সহ্য করতে পারি, কিন্তু তোমার মুখে পরপুরুষের জন্য চিন্তাশীল বাক্য কখনো সহ্য করব না। এই জবান দিয়ে যেহেতু নাবিদের জন্য চিন্তা প্রকাশ করে এতগুলো কথা বলেছো, তাই এই জবান বন্ধ হয়ে যাওয়াটাই উচিত। কি বলছিলে? আমি তোমার প্রতি একটু নরম হয়ে এসেছি, এখন এই সুযোগটার ব্যবহার করে ইরান ব্যাক করবে? আর ইউ শিওর বেবি গার্ল, গ্যাংস্টার বস তোমাকে এত সহজে ছেড়ে দিবে? অ্যানির কপাল দিয়ে বিন্দু ঘাম জমে ওঠে, পা দুইটা সঠিক জায়গায় নেই। নিকের ঠোঁটে অদ্ভুত হাসি। একজন সাইকো যখন উন্মাদ হয়ে ওঠে তখন তা ধ্বংসের রূপ নেয়। অ্যানি বহু কষ্টে উচ্চারণ করে, তা ছাড়ুন, যন্ত্রণা হচ্ছে খুব। নিক অ্যানির মুখের দিকে তাকায়, নাক মুখ খিচে সাথে সাথে তার হাত সরে আসে। অ্যানি যেন আবার জীবন ফিরে পায়, কাশতে কাশতে দম বন্ধ হয়ে আসছে। গলার ব্যথায় কেঁদে ওঠে রমণী। রাতে এত ভালো আচরণ করেছে যে অ্যানি কল্পনাও করেনি এমন কিছুর সম্মুখীন হবে। পুরো রাতে তীব্র জ্বর, রাগে কেমন উন্মাদ দেখাচ্ছে। অ্যানি গলায় ধরে উত্তেজিত আওয়াজে বলে, কতটা অমানুষ আপনি! নিক হাতের ছুরিটায় নিজের আঙুলে ঘষে। অ্যানি সেদিকে তাকিয়ে নিম্ন আওয়াজে বলে, একটা মানুষ মরে যাচ্ছে, তার ব্যাপারে জানাটা কি অন্যায়? মরে যাক, পচে যাক সেই ব্যক্তি, তুই কেন জিজ্ঞাসা করবি? ওনার অবস্থার জন্য আমি দায়ী নিক জেবরান, আপনার কারণে উনি দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। পাগলের মতো ভালোবাসতো লোকটা আমাকে, আমার উপর অন্য পুরুষের ছায়া, ব্যাপারটা উনি নিতে পারছেন না। আপনার ক্ষমতায় পিষ্ট হয়ে কিছু বলতেও পারছে না। তিলে তিলে নিজেকে শেষ করে দিচ্ছে। ভালো মানুষের অবনতি খুব কষ্টদায়ক। উনি ভালো নেই, তাই জানতে চেয়েছে এত কিছু। এত কিসের জেলাসি আপনার? নিক টেবিলে লাথি দিয়ে হুঙ্কার ছাড়ে, জেলাসি মাই ফুড, এইসব ফাকিং অনুভূতি আমার ভেতরে নেই। অ্যানি গলার ব্যথায় কথা বলতে পারছে না, তবুও শক্ত গলায় বলে, থাকবে কিভাবে? জানোয়ারদের আবার অনুভূতি থাকে নাকি? মেরেই তো ফেলেছিলেন, সামান্য আকুতিতে ছেড়ে দিলেন কেন? রুহুটা যখন বের হয়ে আসতো তখন ছেড়ে দিতেন। নিক নিঃশ্বাস টানে, অ্যানির দিকে ঝুঁকে গালে হাত রেখে বলে, ট্রাস্ট মি ব্লাড রোজ, তোর এই জবানে অন্য পুরুষের নাম উচ্চারিত হলে ইচ্ছে হয় শহরটাকে জাহান্নাম বানিয়ে দেই।
এই গলার স্বর, ঠোঁট, জিহ্বা সব নিক জেব্রানের একান্ত সম্পদ। তার নাম উচ্চারণ হবে শতবার, সহস্রবার। এমন পরপুরুষের নাম কেন বারবার উচ্চারিত হয় যে তোকে নিজের বউ বানাতে চাই? এই একটা জায়গায় নিক জেব্রান প্রচুর দুর্বল। ধ্বংস করে দিতে ইচ্ছে করে সব। রাত থেকে কন্ট্রোলে আসি। চাপাতি হাতে তুলে নিয়েছিলাম খুন করব বলে। দুজন গার্ডকে আদেশও দিয়েছিলাম গর্ত খনন করে দেওয়ার জন্য। সব করা শেষ, কিন্তু গ্যাংস্টার বস দুর্বল হয়ে পড়েছে। অপরাধীকে নিতে এসে বরং অপরাধীর বুকে মাথা রেখে শুয়ে আছে। যত সব ফাকিং অনুভূতি, ছ্যা। অ্যানি অনুভূতিহীনভাবে তাকিয়ে আছে। এই সামান্য কথা নিয়ে এত কাহিনী হয়ে গেল, আরও জানতেই পারেনি। অ্যানির ভাঙা গলা। আপনি আমাকে মেরে ফেলার জন্য এত নকশা তৈরি করে রেখেছেন, মাটির নিচে জ্যান্ত কবর দিয়ে আসবেন? তাহলে চলুন। অ্যানি উঠে দাঁড়াতে চায় ডিভান থেকে। নিক অ্যানির হাত ধরে আগের মতো বসিয়ে দেয়। গরম নিঃশ্বাস আশ্রে পড়ছে তার শরীরে। ঘন নিঃশ্বাস টেনে বলে, আমি প্রচুর খারাপ, বিশ্বাস কর। জঘন্যতম পুরুষ আমি। নিজের জিনিসের এক অংশ যদি অন্যের কল্পনায় থাকে, তবে তাকে মেরে দেই। সহ্য করতে পারি না। আজ প্রথমবার, তাই মুক্তি পেলে লাস্ট ওয়ার্নিং। পুনরায় এই জবানে নাবেদের জন্য হাহাকার থাকলে জিহ্বা আমি জ্বালিয়ে দিব। আই রিপিট, জ্বালিয়ে দিব। অ্যানি চোখে চোখ রেখে অবাক গলায় বলে, আমি আপনার নিজের। নিক উত্তর দিল না। অ্যানির জামার জিভ খুলতে খুলতে বলে, এইটা খুলে ফেলি ব্লাড রোজ। একদম বিশ্রী লাগছে তোমাকে। এই মুহূর্তে এইটা পড়ার প্রয়োজন নেই। অ্যানি হতভম্ব হয়ে যায়। আবসা ডিম লাইটের আলোতে নিকের উজ্জ্বল মুখশ্রী ভেসে উঠছে। কেমন অদ্ভুত দেখাচ্ছে এই চোখ মুখ। অ্যানি ছটফটিয়ে ওঠে। জামা খুলে ফেললে আমি পরবো কি? নিক অ্যানির ঘাড়ে ঠোঁট ছোঁয়ালো। চুমু খেতে খেতে ফিসফিস গলায় বলে, পড়তে হবে না, সবই দেখা আমার, অদেখা কিছু নেই। নিকের ঠোঁটের স্পর্শে অ্যানি অস্থির হয়ে উঠছে। শুকনো ঢোক গেলে, খুলবেন না প্লিজ? নিক চুমুর মধ্যে শক্ত করে কামড় বসায়। অ্যানি ব্যথায় সামান্য আর্তনাদ করে ওঠে। জামা খুলতে খুলতে বলে, জামাটাই খুব বিশ্রী দেখাচ্ছে তোমাকে। বিশ্রী জিনিস পরা উচিত নয়। অ্যানি কিছু বলতে গিয়ে থেমে যায়। লজ্জায় চোখ বন্ধ করে ফেলে রমণী। শক্ত করে খামচে ধরে বিছানার চাদর। নিক গালে ঠোঁট ছুঁয়ে বলে, এটাতে খুব বাজে দেখাচ্ছে, খুলে ফেলি ব্লাড রোজ। অ্যানির রাগ হলো প্রচুর। যখন নিজেই সব করবে তখন জিজ্ঞাসা করছে কেন? অ্যানি কঠিন গলায় বলে, যদি না বলি শুনবেন? নিক ডিপ ভয়েসে বলে, না বলবে কেন তুমি? বুঝতে পারছো না কি চাইছি আমি? যেখানে ভালোবাসা নেই সেখানে মতের বিরুদ্ধে গিয়ে দেহ নিয়ে কি করবেন? ভালোবাসা দিয়ে আমি কোন বাল ছিঁড়ব? অ্যানির বুক দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। নিককে উপরে যতটা শান্ত দেখা যাচ্ছে, সে কিন্তু ততটা শান্ত নয়। ভেতরে রাগ আর প্রতিহিংসায় ছারখার হয়ে যাচ্ছে। বর্তমানে কাছে আসাটা পুরোটা হিংস্রতা থেকে। নিজের রাগটাকে কন্ট্রোল করার মাধ্যম হিসেবে এতটা হিংস্র স্পর্শ অ্যানি সহ্য করতে পারে না। অ্যানি নিকের পিঠ খামছে ধরে। মেইলি হাতের লম্বা নখ গেঁথে যায় পিঠে। নিক ঠোঁট কামড়ে ধরে নিজের। নিকের দুই হাতের পেশি ফুলে উঠেছে। ড্রাগনের ট্যাটুগুলো চকচক করছে। অ্যানি ভয়ে কান্না করে ওঠে। নিকের কানে ফুফানোর শব্দ যেতেই ধমকে ওঠে, হোয়াট হ্যাপেন? কাঁদছো কেন? ভালো লাগে না আমাকে? অ্যানি চুপ থাকলো না, কাপা গলায় বলে, রাগ মিটাতে এইসব করছেন তাই না? নিক ঠোঁট কামড়ে বাঁকা হাসলো। অ্যানির গলায় মুখ ডুবিয়ে কঠিন গলায় বলে, পরপুরুষের স্পর্শ লেগেছিল বলে নিজের রক্ত দিয়ে পুরো শরীর রাঙিয়েছি। আরও একবার নাবিদ নামক জানোয়ারের নাম এই মুখে আসলে ওর রক্ত দিয়ে আমি গোসল করব। অ্যানি অস্থির গলায় বলে, নাভি। অ্যানি চুপ হয়ে যায়। গ্যাংস্টার বস ঠোঁট কামড়ে ধরে রাগ ঢেলে দিয়ে বলে, বান্দির বাচ্চা, বলতে নিষেধ করেছি। অ্যানি চুপ হয়ে যায়, কাপা গলায় বলে, ভালোবাসি না আপনাকে। নিক হিংস্র ধাবায় কোমরে হাত রাখে। তোর শাওর ভালোবাসার প্রয়োজন নেই আমার। অ্যানি দূরে সরিয়ে দিতে মরিয়া হয়ে ওঠে। নিক রহস্যময়ভাবে হাসে। মুহূর্তের ব্যবধানে গ্যাংস্টার বসের রূপ বদলে যায়। হাত দুইটা বেল্টে বেঁধে ফেলে। শান্ত ব্যবহার ত্যাগ করে অ্যানির ভাষায় উন্মাদ নেকড়ে পরিণত হয়। শক্ত হাতের স্পর্শে পিষ্ট হতে থাকে অ্যানির নরম শরীর। নিক অ্যানির ঠোঁট দুইটা আঁকড়ে ধরে। চুমু কম কামড়ে পরিণত করে প্রতিটা স্পর্শ। অ্যানি আগে থেকে জানে এমন কিছুই হবে। এই স্পর্শ কাছে আসার জন্য নয়, নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করার জন্য ছিল। রাতে 102 ডিগ্রি জ্বর নিয়ে কথা বলতে পারছিল না, আর এখন এত শক্তি পাচ্ছে কোথা থেকে? নিজের কথায় অ্যানি ঠোঁট বাঁকায়। উপহাস করে বলে, ও 102 ডিগ্রি জ্বর হলেও ভালো ছিল। এখন অন্তত মিসাইল চেতনা তার উপরে। নিকের পাগলাটে স্পর্শে অ্যানি সহ্য করতে না পেরে নিজের মুখ চেপে ধরে।
কিন্তু সেটা সম্ভব হলো না। তার দুইটা হাতের আঙুলগুলো চলে গেল গ্যাংস্টার বসের আঙুলের ফাঁকে। হাতের বাঁধন এতটা শক্ত যে মনে হচ্ছে হাড্ডি ভেঙে যাবে। অ্যানি সহ্য করতে পারছে না, শুধু চোখ দিয়ে পানি পড়তে থাকে। সময় গড়িয়ে পড়ছে, সেকেন্ড যাচ্ছে, মিনিট যাচ্ছে। সময়ের ব্যবধানে গ্যাংস্টার বস আরও উন্মাদ হয়ে ওঠে। সময়ের সাথে তাল মিলিয়ে অ্যানির ধৈর্য ক্ষমতা বৃদ্ধি পেতে থাকে। নিক ঘন নিঃশ্বাস টেনে অ্যানির চোখের পাতায় চুমু খেলো। অ্যানির ভেজে পাপড়ির নোনতা গিয়ে নিকের জিহ্বায় লাগলো। নিক পৈশাসিকভাবে হাসে, অ্যানির উন্মুক্ত কোমরে হাত রেখে বলে, ওয়েলকাম টু মাই হার্ট টাচ মাই ফাকিং ব্লাড রোজ।